বাংলাদেশের কাছে উত্তরপ্রদেশের বার্থ সার্টিফিকেট, ভুয়ো সার্টিফিকেটে বাংলায় ভোটার কার্ড তৈরির চেষ্টা। বিডিওর কাছে অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের ঘটনা। সার্টিফিকেটে অমল সরকারের নাম অমল শাখারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, ঠিক কি ঘটনা? অমল সরকারের নাম অমল শাখারি কিভাবে? দেখো অনিন্দিতা, অত্যন্ত চাঞ্চল্যকর এই খবর। সেটা প্রথমত সেটা হচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু একেবারে খোদ অভিযোগ তুলেছেন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য। ফালাকাটা ব্লকের যে জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের সদস্য এই অভিযোগ তুলেছেন। এই গ্রাম পঞ্চায়েত সদস্যর যেটা বক্তব্য যে অমল সরকার নামে এক ব্যক্তি তার এলাকায় বেশ কিছুদিন থেকে আছেন এবং তিনি এর আগেও ভোটার তালিকায় নাম তোলার জন্য তার কাছে এসেছিলেন, কিন্তু তার কাছে কোনো ডকুমেন্ট ছিল না। এবং তারপরে রিসেন্টলি তিনি একটি বার্থ সার্টিফিকেট এবং একটি আধার কার্ড নিয়ে আসেন। এই আধার কার্ডে দেখা যায় যে অমল সরকার কার্যত অমল শাখারি হয়ে গেছে এবং বাবার নাম সেখানে রাধেশ্যাম শাখারি এবং মার নাম হচ্ছে চায়না শাখারি, যেটা হচ্ছে তার প্রতিবেশী। অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েত সদস্যর অভিযোগ যে প্রতিবেশীকে কার্যত বাবা মা সাজিয়ে উত্তরপ্রদেশ থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি করছেন, ওনারা বাংলাদেশ থেকে এসছেন। ফলে এই অভিযোগ কিন্তু বিডিওর কাছে জমা পড়তেই কিন্তু ঘটনার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার কিন্তু ডিআইবি ভেরিফিকেশন শুরু করেছে প্রশাসন এবং আমরা যেটা জানতে পারছি আসলে ওই ব্যক্তির নাম অমল সরকার নয়, অমল মন্ডল। তিনি অমল মন্ডল থেকে তিনি অমল শাখারি মানে প্রতিবেশীর নামে বাবা মা দেখিয়ে উত্তরপ্রদেশের একটি জায়গা থেকে তিনি বার্থ সার্টিফিকেট করেছেন। একেবারেই রাজকুমার, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, সেখানেই সেই রাজ্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপিরই নেতা। তো আমার এখানে আসছে যে দাদা ভোটার কার্ড হচ্ছে, তোমার তো কোনো কাগজপত্র নেই, কোনো ডকুমেন্টস নেই। তো কি আমি বানিয়েছি, কাগজটা দেখলাম, আগে আধার কার্ডটা নিয়ে আসলো। আধার কার্ডটা দেখলাম, আমাকে সন্দেহ লাগছে, শুধু আধার কার্ড দিয়ে তো ভোটার অ্যাপ্লাই হয় না, জন্ম বার্থ সার্টিফিকেটও বানিয়েছে। কে বানিয়েছে কি জিজ্ঞাসা করলাম, 500 টাকা নিচ্ছে। যাই হোক, আমাকে ডাউট মনে হলো না। আমরা চাই যে এটা সরেজমিনে দেখুক, খতিয়ে দেখুক আদৌ জিনিস এই বার্থ সার্টিফিকেট, আচ্ছা আধার কার্ড কাদের মাধ্যমে এগুলো বানিয়ে দিচ্ছে, ভেরিফাই করবো। অমল শাখারি কে হয়? ওরা বলে কাঠে বলে কোনো গন্ডগোল করছে নামে। কবে এসছেন জটেশ্বরে? এখানে 4-5 বছর হয়েছে। তার আগে বাংলাদেশ ছিল। স্যার এখানকার ডকুমেন্টস আছে কোনো? বানিয়ে দিয়েছিলাম, ও নাই। বানাইতে দিচ্ছেন কার কাছে? বানিয়ে দিয়েছিলাম, এটা তো অনেকে মানুষ। কোথাকার লোক জটেশ্বরে? না জটেশ্বর। তাহলে এখন আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই? তার নিজের মামাকে সে বাবা হিসেবে উল্লেখ করেছে। আগে বললাম যে আমি লেখাপড়া জানি না, কিছু বুঝি। ছেলের জন্মটা কোথায় আপনার? জন্ম বাংলাদেশে। এখানে আসার পর সে উত্তরপ্রদেশের একটা গ্রাম পঞ্চায়েতের জন্ম সার্টিফিকেট সে দেখিয়েছে, উত্তরপ্রদেশে নয়, তাই তো? বাংলাদেশে জন্ম। 3 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এবার কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? ত্রিপাক্ষিক বৈঠকে যুদ্ধ শেষের তোড়জোড়। যুদ্ধ নিয়ে ট্রাম্প জেলেনস্কি বৈঠক, আর বৈঠকের পরই পুতিনকে ফোন করেন ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি পুতিন বৈঠকের প্রস্তাব ট্রাম্পের, আর এই বৈঠকের পরে হবে ত্রিপাক্ষিক বৈঠক। বৈঠক হবে ট্রাম্প, পুতিন, জেলেনস্কির মধ্যে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী অতনু। যেই যুদ্ধ এতগুলো বছর ধরে চলে আসছে, সেই যুদ্ধ কবে থামবে তা এখন গোটা বিশ্বের মাথা ব্যথার কারণ। আর এবার দ্বিপাক্ষিক বৈঠক, তারপর ত্রিপাক্ষিক বৈঠকের তোড়জোড়, আর সেখানেই কি যুদ্ধ শেষের ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে? একটা ইঙ্গিত তো রয়েছে, তারা গতকাল যে বৈঠক হয়েছে ট্রাম্পের সঙ্গে, সেই বৈঠকে আরো অনেকে ছিলেন। আরো অনেকে মানে হলো ইউরোপের মহাশক্তিধর দেশগুলো যাদের বলা হয়, তাদের মধ্যে ইতালি, জার্মানি এবং তার সঙ্গে ফ্রান্স, ব্রিটেন, প্রতিনিধিরা সবাই ছিলেন। ন্যাটোর যিনি এই মুহূর্তে জেনারেল সেক্রেটারি তিনি ছিলেন এবং ইউরোপিয়ান কমিশনের জেনারেল সেক্রেটারি তিনি ছিলেন। তো সবারই কিছু না কিছু বিষয় রয়েছে এই বৈঠকে, মানে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে রয়েছে, এদের সবার স্বার্থ। তো সবাই যখন একমত হয়ে একটা জায়গা তৈরি হয়েছে যে এই প্রথম এই যুদ্ধের মাঝে এই প্রথম দুই দেশের দুই রাষ্ট্রনায়ক অর্থাৎ পুতিন আর জেলেনস্কি তারা মুখোমুখি বসবেন বলে ঠিক করেছেন, তাহলে একটা ইঙ্গিত তো পাওয়াই যাচ্ছে। কিন্তু জেলেনস্কি রাজি হয়ে গেছেন, এটাও একটা ভালো খবর। জেলেনস্কি বলছেন আমরা সম্পূর্ণ রাজি, আমি পুতিনের সঙ্গে বসতে রাজি এবং পরবর্তীকালে যদি ট্রাম্পের সঙ্গে বসতে হয়, মানে 3 পক্ষ একসঙ্গে বসে যদি বৈঠক করতে হয় তাতেও রাজি। কিন্তু এই বৈঠকের আগে কোনো শর্ত দেওয়া চলবে না। অর্থাৎ যে শর্তের কথা
পুতিন প্রথম থেকেই বলে আসছেন যে 2014 সালে তারা ক্রিমিয়া দখল করে চলছে, ক্রিমিয়া নিয়ে কোনো কথা হবে না। দ্বিতীয়ত ডনবাস পর্যন্ত রাশিয়ার সেনা পৌঁছে গেছে, সেই ডনবাস পর্যন্ত এলাকা রাশিয়াকে ছেড়ে দিতে হবে। এইসব শর্ত চাপিয়ে যদি বৈঠকে বসতে বলা হয় তাহলে ইউক্রেন বৈঠকে বসবে না, জানিয়ে দিয়েছেন জেলেনস্কি। সুতরাং কোথাও একটা সমঝোতার জায়গা তৈরি হলেও বেশ কিছু কাঁটা এখনো রয়ে গেছে এবং আমেরিকা বিশ্বাস করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এইসব কাঁটা ধরে একটা সিদ্ধান্তে আসা যাবে। হয় অনন্তকাল যুদ্ধ চলবে, না হলে যুদ্ধ হয়তো থামবে। একেবারে অতনু, শেষমেশ এই বৈঠক হয় কিনা এবং সেই বৈঠকে দুটো দেশের রাষ্ট্রনেতা অর্থাৎ পুতিন এবং জেলেনস্কি মুখোমুখি হলে কি কথা হয়, বৈঠকের শেষে কি হয়, অবশ্যই সেদিকে নজর গোটা বিশ্বের। The war is going to end. When it ends, I can't tell you, but the war is going to end, and this gentleman wants it to end, and Vladimir Putin wants it to end. I think the whole world is tired of it, and we're going to get it ended. It was, I've done 6 wars. I've ended 6 wars, and I thought this maybe would be the easiest one, and it's not the easiest one. It's a tough one. A lot of reasons for it. And they'll be talking about it for a long time, but they'll be talking about the others. Look, India, Pakistan, we're talking about the big places. We don't have any day. We just conformed after this productive meeting with the President and then with all our colleagues, with the partners, we confirmed that we are ready for a trilateral meeting. And if Russia proposed to President of the United States bilateral, and then we will see the result of bilateral, and then it can be the trilateral. So I said always, so Ukraine will never stop on the way to peace, and we are ready for any kind of formats, but on the level of leaders. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে এক কাট্টা বিরোধী শিবির। শীতের অধিবেশন হবে গরম, পেশ হবে ইমপিচমেন্টের প্রস্তাব। चुनाव आयोग के कंधे पर बंदूक रखकर भारत के मतदाताओं को निशाना बनाकर राजनीति की जा रही हो और मेरे सर सारे मतदाताओं को अपराधी बनाना और चुनाव आयोग शांत रहे, संभव नहीं। हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी, तीसरा विकल्प नहीं है। নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। মুখ্য নির্বাচন কমিশনারের রাজনৈতিক বক্তব্য, তা নিয়ে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। রাজধানীতে সাংবাদিক বৈঠক, টিম ইন্ডিয়া এক কাট্টা। কলকাতায় চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু সুর চড়ানো নয়, এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরাতে সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরে সেশনে মুভ করা হবে। একবার মোশন যদি মুভ হয় কোনো সেশনে, তাহলে সেই সেশনেই তার ফলাফল এসে যায়। যখন সংসদ চলছে সেই চলাকালীন স্পিকার তার তারিখ ঠিক করেন এবং এই ভোটাভুটির ব্যবস্থা করে থাকেন। ভারতে সংবিধান কার্যকর হয় 1950-এ, নির্বাচন কমিশনও তৈরি হয় 1950-এ। টিএন সেশন মুখ্য নির্বাচন কমিশনার থাকাকালীন নির্বাচনী প্রক্রিয়া একাধিক সংস্কারের উদ্যোগ নেন, যা অনেক রাজনৈতিক দলেরই হজম হয়নি। তবে তাকে সরানোর চেষ্টা সংসদে হয়নি। নিউজ 18 বাংলা।